বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের যে কোর্সটি সম্পর্কে আমি পাঠদান করব সেই কোর্সটির পরিচিতি তুলে ধরছি। বিষয় হচ্ছে পরিসংখ্যান, প্রোগ্রাম বিএসসি সম্মান দ্বিতীয় বর্ষ, কোর্স কোড 223601, কোর্সের নাম সম্ভাবনা বিন্যাস, লেকচার নম্বর 2, লেকচারের শিরোনাম দ্বিপদী বিন্যাস। এবার আমার পরিচয়টা দিচ্ছি। আমি কানিজ সঞ্জনা শিমু, প্রভাষক, পরিসংখ্যান, এমসি কলেজ, সিলেট। আমি পড়াচ্ছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সম্ভাবনা বিন্যাস কোর্সটির। আর আমি এটা হচ্ছে আমার দ্বিতীয় লেকচার, যেখানে আমি পড়াবো সম্ভাবনা বিন্যাসের একটি সম্ভাবনা বিন্যাস, সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা দ্বিপদী বিন্যাস। এটা হচ্ছে একটি ডিসক্রিট সম্ভাবনা বিন্যাস। আর এই অধ্যায়ে আমরা যা আলোচনা করব তা আমরা দেখে নিচ্ছি। দ্বিপদী বিন্যাস কাকে বলে, অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে, দ্বিপদী চলক বাইনোমিয়াল ভেরিয়েট সম্পর্কে, দ্বিপদী বিন্যাসের মোট সম্ভাবনা, দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্ক, দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্কের সম্পর্ক, দ্বিপদী বিন্যাসের পরিঘাত উৎপাদকী ফাংশন, দ্বিপদী বিন্যাসের পৌনঃপুনিক সম্পর্ক। এছাড়াও আমরা কতগুলো গাণিতিক সমস্যা সম্পর্কেও আলোচনা করব, যেগুলো দ্বিপদী বিন্যাস সম্পর্কিত। দ্বিপদী বিন্যাস। দ্বিপদী বিন্যাস বলার আগে আমি দ্বিপদী বিন্যাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বার্নৌলি ট্রায়াল বা বার্নৌলি চেষ্টা, সে সম্পর্কে একটু বলে নিব। যদি কোনো পরীক্ষার প্রতিটি চেষ্টায় দুটি মাত্র ফলাফল থাকে, তাহলে সেটাকে বলা হয় বার্নৌলি চেষ্টা। অর্থাৎ বার্নৌলি চেষ্টায় সম্ভাব্য ফলাফল হচ্ছে দুটো, যার একটাকে আমরা ধরবো হচ্ছে সফলতা এবং অন্যটাকে ধরবো বিফলতা। যেখানে সফলতার সম্ভাবনা থাকবে হচ্ছে পি, বিফলতার সম্ভাবনা থাকবে কিউ। যেহেতু আমাদের টোটাল প্রবাবিলিটি 1, সুতরাং পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হবে। আর দ্বিপদী বিন্যাসটা কি? দ্বিপদী ডিস্ট্রিবিউশনটা 1700 খ্রিস্টাব্দে সুইডিশ গণিত শাস্ত্রবিদ জাকব বার্নৌলি দ্বিপদী বিন্যাস আবিষ্কার করেন। দ্বিপদী বিন্যাসের সংজ্ঞাটা এবার আমরা লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। দ্বিপদী বিন্যাসের সংজ্ঞায় আমরা লিখেছি, মনে করি n সংখ্যক স্বাধীন চেষ্টা বিশিষ্ট কোনো পরীক্ষণে প্রতিটি চেষ্টায় সম্ভাব্য ফলাফল সফলতা বা বিফলতা এর মধ্যে যে কোনো একটি ঘটবে। ধরি n সংখ্যক চেষ্টায় সফলতা এর সংখ্যা x, তাহলে x একটি বিচ্ছিন্ন দৈবচলক যা 0, 1, 2 আপ টু n পর্যন্ত মান গ্রহণ করতে পারে। আরো ধরি প্রতিটি চেষ্টায় সফলতার সম্ভাবনা হচ্ছে p এবং বিফলতার সম্ভাবনাটা হচ্ছে q, তাহলে p প্লাস q ইকুয়াল টু 1। যদি প্রতিটি চেষ্টায় সফলতা এর সম্ভাবনা একই থাকে, তাহলে দৈবচলক x কে দ্বিপদী চলক বলে এবং x এর বিন্যাসটাকে বলা হয় বাইনোমিয়াল বিন্যাস বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা দ্বিপদী বিন্যাস, যার সম্ভাবনা ফাংশনকে আমরা নিম্নরূপে লিখব, অর্থাৎ probability function of x n p equal to n c x p to the power x q to the power n minus x, x equal to 0, 1 to up to n পর্যন্ত। এখানে n ও p হচ্ছে বিন্যাসের দুটি প্যারামিটার বা পরামিতি।
দ্বিপদী বিন্যাসের শর্ত বা দ্বিপদী বিন্যাসের অন্তর্নিহিত অনুমান বা দ্বিপদী প্রপার্টিজ অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে এবার আমরা আলোচনা করব। একটি পরীক্ষাকে তখনই দ্বিপদী পরীক্ষা বলা হয় যখন এটি নিম্নের শর্তাবলী মেনে চলবে। শর্তগুলো হচ্ছে, পরীক্ষাটি একটি নির্দিষ্ট সংখ্যক অভিন্ন বার্নৌলি চেষ্টা দ্বারা গঠিত, অর্থাৎ সেটা হবে একটি নির্দিষ্ট সংখ্যক, কিন্তু সেটা অবশ্যই একের অধিক হবে। কারণ আমরা জানি যে একটি বার্নৌলি চেষ্টা হলে সেটা হয় বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এটা যেহেতু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটার অন্যতম শর্তই হচ্ছে এখানে একের অধিক, এবং সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক প্রচেষ্টা বার্নৌলি চেষ্টা থাকবে। প্রতিটি চেষ্টায় কেবলমাত্র আমরা দুটো সম্ভাব্য ফলাফল পাবো, অর্থাৎ চেষ্টাটা কি দুটি সম্ভাব্য ফলাফল সফলতা এবং বিফলতা নিয়ে গঠিত। চেষ্টাগুলো পরস্পর স্বাধীন হবে, অর্থাৎ the trials are mutually independent to each other. প্রতিটি চেষ্টায় সফলতার সম্ভাবনা p অপরিবর্তিত থাকবে। সফলতার সম্ভাবনা p এর মান খুব ছোট হবে না। এবার আসা যাক দ্বিপদী চলক কাকে বলে। একটি বিচ্ছিন্ন দৈব চলক x কে তখনই দ্বিপদী চলক বলা হয় যখন এর সম্ভাবনা ফাংশনকে আমরা নিম্নে লিখতে পারি, অর্থাৎ probability function of x n p equal to n c x p to the power x q to the power n minus x x equal to 0 1 2 up to n পর্যন্ত, যেখানে 0 থেকে 0 greater than p greater than 1, অর্থাৎ p plus q equal to 1 হবে। এবার আসা যাক দ্বিপদী বিন্যাসের উদ্ভাবন বা ডেরিভেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সেই সম্পর্কে। মনে করি n সংখ্যক স্বাধীন চেষ্টা বিশিষ্ট কোন পরীক্ষণে প্রতিটি চেষ্টায় সম্ভাব্য ফলাফল সফলতা বা বিফলতা এর মধ্যে যে কোনো একটা ঘটে, অর্থাৎ আমরা n সংখ্যক বার স্বাধীন চেষ্টা করব। সেই n এর মান হতে পারে 5, হতে পারে 10, হতে পারে 20, অর্থাৎ সেটা কি থাকবে, নির্দিষ্ট থাকবে। এরকম নির্দিষ্ট পরিমাণ n সংখ্যক স্বাধীন চেষ্টা বিশিষ্ট কোন পরীক্ষার সম্ভাব্য ফলাফল যদি সফলতা বা বিফলতার মধ্যে কি ঘটবে, যে কোনো একটা ঘটবে। তাহলে ধরি n কি, n হচ্ছে n সংখ্যক চেষ্টা আমরা কি পাচ্ছি, আমরা ধরে নেব n সংখ্যক চেষ্টায় সফলতার সংখ্যা x পাচ্ছি। তাহলে x কি, x একটা বিচ্ছিন্ন দৈব চলক যা 0 থেকে n পর্যন্ত যে কোনো মান গ্রহণ করতে পারে। আরো ধরি প্রতিটি চেষ্টায় সফলতার সম্ভাবনা হচ্ছে p এবং বিফলতার সম্ভাবনা হচ্ছে q। আমরা জানি টোটাল প্রবাবিলিটি বা মোট সম্ভাবনা হচ্ছে আমাদের 1, তাই p plus q ইকুয়াল কত হবে, 1 হবে। এখন মনে করি প্রতিটি চেষ্টায় সফলতার সম্ভাবনা একই থাকবে, অর্থাৎ প্রত্যেকটা চেষ্টায় কি সফলতা আসার, অর্থাৎ আমাদের যে আউটকামসটা সেটা আসার সম্ভাবনা থাকবে একই। আমাদের দৈব চলক x একটা নির্দিষ্ট মান, অর্থাৎ ক্যাপিটাল X ইকুয়াল টু স্মল x গ্রহণ করবে, অর্থাৎ আমরা দৈব চলককে ইংরেজি কি করি, ইংরেজি বড় ক্যাপিটাল লেটার দ্বারা চিহ্নিত করি, আবার যেটা দৈব চলকের মানগুলোকে আমরা ডিনোট করি স্মল লেটারে, সেটাই বোঝাচ্ছে এখানে গ্রহণ করবে, যার সম্ভাবনা নির্ণয় করতে হবে। মনে করি পরীক্ষণটিতে কি প্রথম n সংখ্যক চেষ্টায় কি পাচ্ছি, আমরা সফলতা পাচ্ছি, যেহেতু আমাদের টোটাল চেষ্টা বা টোটাল ট্রায়াল কতটি, nটি, আর সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে x সংখ্যক সফলতা। তাহলে বিফলতাটার কত সংখ্যক থাকবে, সেটা হচ্ছে n মাইনাস x সংখ্যক থাকবে। আমরা যদি x সংখ্যক চেষ্টা x সংখ্যক বার হচ্ছে সফল হয়, বাকি n মাইনাস x সংখ্যক চেষ্টায় তাহলে আমরা কি হচ্ছি, বিফল হচ্ছি। তাহলে এই যে সফলতা আর বিফলতা এর অনুক্রমটা কি হবে, এর অনুক্রমটা হবে s s, অর্থাৎ s থেকে বোঝাচ্ছে সাকসেস বা সফলতা, s s s আপ টু কি x সংখ্যক বার s।
আবার এফ 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 অর্থাৎ ফেলিউর থেকে আসছে, এফ 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 অর্থাৎ n মাইনাস এক্স সংখ্যক বার আমাদের কি থাকছে, বিফলতার সম্ভাবনা থাকছে। যেহেতু চেষ্টাগুলো কি পারস্পরিক স্বাধীন, অর্থাৎ দে আর মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট, কাজেই এই নির্দিষ্ট অনুক্রমের সম্ভাবনাটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এস এস অর্থাৎ সাকসেসফুল এস 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 আপ টু এক্স এক্স সংখ্যক এস, এফ 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 অর্থাৎ ফেল হবে আপ টু n মাইনাস এক্স সংখ্যক। ওটাকে আমরা আবার আলাদা করে লিখবো। তারপর কি করব আমরা, যেহেতু সফলতার সম্ভাবনাটা পি, তাহলে আমাদের এখানে কত পাচ্ছি, এক সংখ্যক পি পাচ্ছি। আবার বিফলতার সম্ভাবনা যেহেতু কিউ, সেখানেও আমরা n মাইনাস এক্স সংখ্যক কিউ পাচ্ছি। কিন্তু আমরা যে কোনো এক্স সংখ্যক চেষ্টার বিষয়ে আগ্রহী যা কি সফলতা প্রদর্শন করে। এই এক্স সংখ্যক চেষ্টা, এই এক্স সংখ্যক সফলতাটা আমরা কি করব, n সংখ্যক চেষ্টা থেকে আমরা আশা করব বা আমরা পাবো। তাহলে NCX একটি বর্জনশীল উপায়ে ঘটতে পারে। সুতরাং সফলতার সম্ভাবনাটা কি হবে, সফলতার সম্ভাবনাটা হবে probability function of x in cx p to the power x q to the power n minus x, x equal to 0 1 2 up to n পর্যন্ত। দৈবচলক x এর মান কি হবে, 0 1 2 3 4 আপ টু n পর্যন্ত হবে, যার সম্ভাবনা হবে যথাক্রমে আমরা কি করব, আমাদের সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি ফাংশনটাই পর্যায়ক্রমে 0, তারপর 1, তারপর 2, তারপর 3 আপ টু n পর্যন্ত মান বসাবো, x এর মান বসাবো। তাহলে আমরা পাচ্ছি প্রথমে যদি আমরা 0 বসাই, সেখানে কি আসতেছে, সেখানে আসছে q টু দি পাওয়ার n, দ্বিতীয় টার্ম অর্থাৎ আমরা 1 বসালে পাচ্ছি nc1 p q to the power n minus 1, তৃতীয় টার্মে আসছে nc2 p q to the power n minus 2, আবার আমাদের n minus 2, তারপর আমাদের n সব টার্মে আসছে ncr p q to the power n minus r up to p n পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক দ্বিপদী বিন্যাসের মোট সম্ভাবনা সম্পর্কে। যদি n ও p পরামান অর্থাৎ প্যারামিটার বিশিষ্ট x একটা দৈবচলক হয়, তবে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটা হবে নিম্নরূপ, অর্থাৎ probability function of x equal to ncx p to the power x q to the power n minus x, x equal to আবার 0 1 2 up to n। এখন আমরা এখানে কি বের করতে চেয়েছি, আমরা বের করব হচ্ছে মোট সম্ভাবনা অর্থাৎ টোটাল প্রবাবিলিটি। আর আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি কত, টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। তাহলে আমরা এখন লিখতে পারি summation of probability of x equal to summation of ncx p to the power x q to the power n minus x, x equal to 0 থেকে n পর্যন্ত। এখন এই যে আমরা কি করব, এটা তো সামেশন, সবগুলো টার্মের যোগ, সেখানে আমরা x এর মানগুলো পর্যায়ক্রমে বসিয়ে যাব n পর্যন্ত। x এর যেহেতু n সংখ্যক মান আছে, আমরা ncx p to the power x q to the power n minus x এই সমীকরণে আমরা পর্যায়ক্রমে প্রথমে 0 বসাবো, তারপর 1, তারপর 2, এভাবে বসিয়ে যাব। প্রথমে যদি আমরা 0 বসাই, তাহলে কি পাচ্ছি, প্রথমে 0 বসানোর ফলে আমরা পাচ্ছি হচ্ছে q to the power n প্লাস 1 বসানোর পর আমাদের টার্ম হচ্ছে nc1 p to the power 1 q to the power n minus 1, আবার আমরা যখন 2 বসাবো আমরা পাচ্ছি nc2 p square q to the power n minus 2। এভাবে আমরা n সংখ্যক পর্যন্ত মান বসিয়ে আমরা সর্বশেষ মান p to the power n পাবো। তাহলে এটা কি হচ্ছে, দ্বিপদী রাশির একটা সিরিজ হচ্ছে। আমরা এটা সূত্রটা কি, q প্লাস p to the power n, অর্থাৎ a প্লাস b হোল টু দি পাওয়ার n এর সূত্রটা আমরা এখানে পাচ্ছি। তাহলে আমরা জানি যে আমাদের টোটাল প্রবাবিলিটি কত, 1, অর্থাৎ p প্লাস q ইকুয়াল টু 1, পূর্বে তা আমরা আলোচনা করেছি। তাহলে কি দেখা যাচ্ছে যে দ্বিপদী বিন্যাসের মোট সম্ভাবনা অর্থাৎ টোটাল প্রবাবিলিটিটা 1 হয়ে যাচ্ছে।
এবার আসা যাক দ্বিপদী বিন্যাসের গড় এবং ভেদাঙ্ক নির্ণয়ে। যদি n ও p পরমাণু বিশিষ্ট x একটি দৈবচলক হয় তবে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটি হবে নিম্নরূপ। probability function of x equal to ncx p to the power x q to the power n minus x, x equal to 0 1 2 up to n। এখন আমরা গড়ের সূত্র বসাবো, অর্থাৎ আমরা জানি গড় ইকুয়াল টু হচ্ছে কি প্রথম অশোধিত পরিঘাত μ1 প্রাইম ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x, আমরা যেভাবেই বলি ইকুয়াল টু কি হবে সামেশন অফ x প্রবাবিলিটি ফাংশন অফ x। তাহলে সামেশন অফ x x ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত মানটা আমরা লিখলাম। আর প্রবাবিলিটি ফাংশন অফ x অর্থাৎ দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশন অর্থাৎ ncx p to the power x q to the power n minus x লিখেছি। এবার আমরা পরবর্তীতে কি করব, আমরা পরবর্তী লাইনে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আমরা এরপরে কি করেছি, আমরা আমাদের কি আছে সামেশন অফ x আছে, তাহলে ncx অর্থাৎ কম্বিনেশনের সূত্রটা, যে সূত্র তোমরা আগে পড়ে এসেছো তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এই সূত্রটা তোমরা পড়ে এসেছো সমাবেশে n ফ্যাক্টোরিয়াল তারপরে x ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস x ফ্যাক্টোরিয়াল p to the power x q to the power n minus x। তারপরের লাইনে আমরা কি করলাম, তারপরের লাইনে আমরা আমাদের x তো আছেই, আর n ফ্যাক্টোরিয়াল থেকে আমরা কি করব একটা টার্ম করে কমাবো, অর্থাৎ n ফ্যাক্টোরিয়ালের যদি আমরা n টাকে কি করতে পারি ফ্যাক্টোরিয়াল থেকে বের করতে চাই তাহলে তার সূত্রটা কি n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি আছে, নিচে আছে x ফ্যাক্টোরিয়াল, সেটাও আমরা কি করব x কে বের করে নিয়ে আসবে x ইনটু কি x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর এদিকে আছে p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, অর্থাৎ p আমরা কি করব পিটাকে আমরা একই কাজ করব, p বের করে নিয়ে একটা আলাদা করে নিলে কি হবে p x টু দি পাওয়ার n q টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস x মাইনাস 1 অর্থাৎ q টু দি পাওয়ার n মাইনাস x, যেহেতু আমার এখানে n টা কি n মাইনাস 1 আর x টা হচ্ছে x মাইনাস 1। এখন আমরা কি করব কাটাকাটি করব, এই x x এ কাটা যায়, তারপরে আমরা কি পাচ্ছি আমাদের n এবং p টা আমরা সামেশনের আগে নিয়ে নিব, তাহলে আমাদের টার্মটা কি দাঁড়ায় সামেশন অফ x ইকুয়াল টু এখন যেহেতু আমরা একটা মান বের করে ফেলছি 1 থেকে n পর্যন্ত, আমরা পাচ্ছি n minus 1 factorial divided by x minus 1 factorial into n minus 1 minus x minus 1 factorial p to the power x minus 1 q to the power n minus 1 minus x minus 1, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে ncx p to the power x q to the power n minus x, এই ফর্মুলাটাই। তাহলে এই ফর্মুলাটাকে আমরা কি করব, আমরা লিখতে পারি np summation of n minus 1 c x minus 1 p to the power x minus 1 q to the power n x minus 1, অর্থাৎ n minus 1 minus x minus 1। ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে q প্লাস p এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আর q প্লাস p এর মান কত 1, তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়াচ্ছে np, অর্থাৎ আমাদের দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে np, আমরা সেটা পেলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আসা যাক দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক সম্পর্কে। আমরা ভেদাঙ্কের সূত্র অনুসারে কি জানি, ভেদাঙ্ক অর্থাৎ ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু হচ্ছে এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ x হোল স্কয়ার।
তাহলে এই সূত্রটাকে আমরা প্রথমে কি করব, এক্সপেকটেশন অফ এক্স স্কয়ারটা বের করে নেব। কিভাবে বের করব আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার ইকুয়াল টু কি, এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার, এই টার্মটা ইকুয়াল টু আমরা জানি যে এক্সপেকটেশন অফ এক্স ইনটু এক্স মাইনাস 1 প্লাস এক্স। তাহলে এই টার্মটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা আলাদা করে লিখলাম। এক্সপেকটেশনটাকে আমরা কি করেছি, আলাদা করে নিয়েছি। এক্সপেকটেশন অফ এক্স ইনটু এক্স মাইনাস 1 প্লাস এক্সপেকটেশন অফ এক্স। দ্বিতীয় লাইন লক্ষ্য করো, আমরা এখন কি করব, এই এক্সপেকটেশন অফ এক্স ইনটু এক্স মাইনাস 1 প্লাস এক্স, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স, এই সূত্র বসাবো। এক্সপেকটেশন অফ এক্স ইনটু এক্স মাইনাস 1 ইকুয়াল টু সামেশন অফ এক্স, এখানে এক্স হচ্ছে এক্স ইনটু এক্স মাইনাস 1 প্রবাবিলিটি ফাংশন অফ এক্স। আর আমরা এখানে এক্সপেকটেশন অফ এক্স, যে এটা কি, এটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের মিন অর্থাৎ গড়। তাহলে আমরা গড়টা কি পেয়েছি, গড়টা পেয়েছি এনপি। আমরা এখানে কি করব, এখানে সেই মানটা আমরা সরাসরি লিখে ফেলবো। তাহলে পরবর্তী লাইনে কি হচ্ছে, পরবর্তী লাইনে একই সামেশন অফ এক্স, এক্স এর মান 0 টু n পর্যন্ত এক্স মাইনাস 1 আমাদের থাকবে। আর এই যে প্রবাবিলিটি ফাংশন অফ এক্স, এখানে আমরা কি করব, দ্বিপদী বিন্যাসটা লিখব। লেখার পর আমরা আমাদের এখানে তো এনপি আছে, অর্থাৎ গড়টা আমরা আগেই লিখেছি। আর পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে আমরা সেম কাজ করব। এক্স এক্স মাইনাস 1 আছে, অর্থাৎ সামেশন অফ এক্স এক্স মাইনাস 1 ঠিক থাকবে। আর এখানে আমরা এনসি এক্স অর্থাৎ কম্বিনেশনের সূত্রটা লিখব, এন ফ্যাক্টোরিয়াল এক্স ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল। তাহলে কি থাকছে আমাদের, পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স প্লাস হচ্ছে এনপি। আগে আমরা যা করেছি সেই একই ফর্মুলা আমরা কি করব, ব্যবহার করে এক্স, এখানে যেহেতু এক্স এক্স মাইনাস 1 আমাদের সিম্পলিফিকেশনের সুবিধার্থে আমরা এখানেও কি করব, এন ফ্যাক্টোরিয়ালটাকে এখানে দুটো টার্ম বের করে নিব, এন ইনটু এন মাইনাস 1 ইনটু এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে নিচে কি আসতেছে, নিচে আবার আমরা এক্স ফ্যাক্টোরিয়াল থেকেও বের করে নিব, এক্স ইনটু এক্স মাইনাস 1 x minus 1, তারপরে x minus 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x minus 2 ফ্যাক্টোরিয়াল, আবার n minus x ফ্যাক্টোরিয়াল, যেটা আগে ছিল সেটা ঠিকই থাকবে। p থেকে একই রকম ভাবে p স্কয়ার p x minus 2, অর্থাৎ q থাকবে একই রকম q n minus 2 minus x minus 2 plus np। তাহলে আমরা যদি এই টার্ম যে টার্মটা কাটাকাটি করে ফেলি, আমরা নিম্নোক্ত টার্মটা পাচ্ছি। এরপর আমাদের সেম একই কাজ যা আমরা কি করেছি, যা আমরা দ্বিপদী বিন্যাসের গড় বের করার সময় দেখিয়েছি। তাই লক্ষ্য করো এখানে কি হচ্ছে, এখানে আবারও সেটা আমরা কম্বিনেশনের সূত্র অর্থাৎ এন সি এক্স মাইনাস 2 এটা লিখতে পারি, কারণ যেহেতু এখানে আমরা পাচ্ছি এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস 2 minus x minus 2 factorial, অর্থাৎ n factorial divided by কি হচ্ছে x factorial n minus x factorial। এই ফর্মুলাটাই আমরা কি করছি, পাচ্ছি। তাই আমরা কি লিখতে পারি, n c x লিখতে পারি। তাহলে p to the power x minus 2 q to the power n minus 2 minus x minus 2 plus np, এটা আমরা পাচ্ছি। একই রকম ভাবে এই টার্মটা আমাদের কি থাকছে, আমাদের ঠিক থাকছে পি স্কয়ার ঠিক আছে। তারপর এই যে 2 সমান আমি কি লিখতে পারি, q প্লাস পি এন হোল টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস এনপি, অর্থাৎ এই সূত্রটা আমরা লিখলাম। লেখার পর এখন আমরা n আছে n মাইনাস 1 আছে, তাহলে পি স্কয়ার আছে, কিন্তু এই যে এটা q প্লাস পি ইকুয়াল টু কি, টোটাল প্রবাবিলিটি 1, তাহলে এই টার্মটা কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে প্লাস এনপি। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার এর মান। এখন যদি আমরা ভেরিয়েন্সের ফর্মুলা অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু কি, এই ফর্মুলাটাই যদি আমরা বসাই, ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার, তাহলে এটা যদি আমরা বসিয়ে দেই আমরা কি পাচ্ছি, এটা বসানোর পর আমরা গুণ করে দেব n এর সাহায্যে টার্মটাকে, একইভাবে আমরা পেয়ে যাব কি, এখানে np কমন নিলে 1 মাইনাস p, অর্থাৎ আমরা npq পেয়ে যাচ্ছি, অর্থাৎ 1 মাইনাস p ইকুয়াল টু কি q। তাহলে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক বা ভেরিয়েন্সটা কি পাচ্ছি আমরা, npq।
এবার আসে যে দ্বিপদী বিন্যাসের গড় এবং ভেদাঙ্কের মধ্যে সম্পর্ক সম্পর্কে। এটা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্লাইডে লক্ষ্য করো, দ্বিপদী বিন্যাসের গড় আমরা কি জানি এনপি, আর দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক হচ্ছে এনপি কিউ। তাহলে ওখানে কিউ ইকুয়াল টু আমরা কি জানি, কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি, আমরা তাই করলাম, 1 মাইনাস পি লিখলাম, তারপরে এনপি কি করলাম, গুণ করে দিলাম, অর্থাৎ এনপি মাইনাস এন পি স্কোয়ার। তো এনপিটা কি, এনপিটা হচ্ছে আমাদের মিন দ্বিপদী বিন্যাসে আমরা লিখলাম, সেখানে গড় মাইনাস এনপি স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, গড় ইকুয়াল টু ভেদাঙ্ক প্লাস এনপি স্কোয়ার। অর্থাৎ গড়ের সাথে ভেদাঙ্কটা কখন সমান হবে, যখন ভেদাঙ্কের সাথে একটা পজিটিভ কোয়ান্টিটি যোগ হবে, হতে পারে সেটা ছোট বা বড় যাই হোক না কেন, কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি যদি যোগ হয়, অবভিয়াসলি আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের গড়টা হয়ে যাচ্ছে ভেদাঙ্ক থেকে বড়। তাহলে দ্বিপদী বিন্যাসের গড় এবং ভেদাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে গড় কি ভেদাঙ্ক অপেক্ষা বড়। যদি পরীক্ষায় আমরা কোনো ডাটা দিয়ে দেখে বুঝতে না পারি যে এটা কোন বিন্যাস, আমাদের যদি কনফিউশন থেকে থাকে, তখন আমরা কি করতে পারি, আমরা তখন গড়টা আর ভেদাঙ্কটা বের করতে পারি। যদি দেখি গড় ভেদাঙ্ক থেকে কি হয়, বড় হয়, তাহলে আমরা কি বুঝবো, আমরা নিশ্চিত হতে পারবো যেটা হচ্ছে দ্বিপদী বিন্যাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক দ্বিপদী বিন্যাসের পরিঘাত উৎপাদকী ফাংশন সম্পর্কে। যদি n ও p পরমাণু বিশিষ্ট, অর্থাৎ n ও p হবে কি প্যারামিটার বিশিষ্ট কোনো দ্বৈবচলক হয় কি x, তবে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হবে নিম্নরূপ, অর্থাৎ প্রবাবিলিটি ফাংশন অফ x সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্লাইডে লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। আমরা কি জানি, আমরা পরিঘাত উৎপাদকের ফাংশন mxt ইকুয়াল টু জানি এক্সপেকটেশন অফ etx, এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার tx। তাহলে এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার tx এর সূত্রটা কি, সামেশন অফ e টু দি পাওয়ার tx প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু সামেশন অফ e টু দি পাওয়ার tx আছে। তাহলে প্রবাবিলিটি ফাংশন অফ x এর যে সূত্র, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশনটা লিখবো এই লাইনটা ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, আমরা এই ফাংশনাল ফর্মটা লিখলাম। তারপরে আমরা কি করব, পরের লাইনে আসো, আমরা দেখতে পাচ্ছি ncx আমাদের ঠিক আছে, এখন e আর p যদি কি আমরা একসাথে লিখে e টু দি পাওয়ার t একসাথে লিখে, ও দুইটার যেহেতু পাওয়ার কি আছে, x আছে, আমরা কি হোল টু দি পাওয়ার x লিখতে পারি। তাহলে q q টু দি পাওয়ার n মাইনাস x। তাহলে এই যে ফর্মটা, এটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের দ্বিপদী রাশি সেই সূত্রটা পড়ছে ncx টু দি পাওয়ার x টু দি পাওয়ার n মাইনাস x। তাহলে আমরা লিখতে পারি q প্লাস p e টু দি পাওয়ার t হোল টু দি পাওয়ার কি হচ্ছে, n হচ্ছে। তাহলে আমরা দ্বিপদী বিন্যাসের পরিঘাত উৎপাদকী ফাংশনটা পেলাম। এবার দ্বিপদী বিন্যাসের পরিঘাত উৎপাদকী ফাংশনটাকে আমরা কি করব, পরিঘাত উৎপাদনী ফাংশনটা কি পেয়েছি, q প্লাস p e টু দি পাওয়ার t হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে আমরা জানি q ইকুয়াল টু কি হচ্ছে, q ইকুয়াল টু 1 মাইনাস p, আমরা এখানে তাই লিখলাম। লেখার পর আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1 প্লাস, আমরা যদি এখান থেকে p কমন নিই তাহলে কি থাকছে, e টু দি পাওয়ার t মাইনাস 1 হোল টু দি পাওয়ার কি n। তাহলে একই রকম করে আমরা পাচ্ছি, যেহেতু এটা কি n সংখ্যক টার্ম পর্যন্ত আছে, তাহলে আমরা কি পাবো, আমরা প্রথমে আমাদের 1 আছে, তারপর আমরা কি পাচ্ছি n c1p e to the power t minus 1, অর্থাৎ আমরা পর্যায়ক্রমে কি করব, n সংখ্যক পর্যন্ত টার্মটা লিখবো, nc2 p স্কয়ার e to the power t minus 1 হোল স্কয়ার প্লাস nc, অর্থাৎ আমরা কি লিখছি, আমরা এখানে আমাদের 1 ঠিক আছে, আর আমরা এটাকে কি লিখছি, এটাকে আমরা লিখছি হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ সূত্রের সাথে সিম্পলিফিকেশন করার জন্য আমরা এই টার্মটাকে, অর্থাৎ n সংখ্যক টার্মটাকে আমরা আলাদা করে লিখছি। তারপর দেখো এর পরের লাইনে আমরা কি করলাম, 1 প্লাস np আমাদের আছে, আমরা এই e টু দি পাওয়ার x এর সূত্র, x এর সূত্রটা কি ছিল, x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমরা সেই সূত্রটা লিখলাম, প্রতিটা টার্মে আমরা সেই সূত্রটা লিখলাম। আমাদের এই সূত্রটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এর সাহায্যে কি বের করব, আমরা এর সাহায্যে বের করব হচ্ছে দ্বিপদী বিন্যাসের
তাহলে আমরা যে এই কাজগুলো করব, অর্থাৎ আমরা কি মোমেন্ট জেনারেটিং ফাংশনটাকে আমরা এই ফর্মে নিয়ে যাওয়ার একটাই কাজ, আমরা হচ্ছে সেখানে আমরা কি বের করব, আমরা বের করব মোমেন্টস বের করব, যেখান থেকে আমরা কি পাচ্ছি, যেখান থেকে আমরা কি গড় এবং ভেদাঙ্ক বের করতে পারবো। তারপর আমরা তৃতীয় চতুর্থ পরিঘাতগুলো বের করতে পারবো। তাহলে আমরা মিউ1 প্রাইম ইকুয়াল কি হচ্ছে, মিউ1 প্রাইম ইকুয়াল টু টি এর সহগ অর্থাৎ কি এনপি, মিউ2 প্রাইম ইজ ইকুয়াল টু টি স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এর সহগ লিখলাম n ইনটু n মাইনাস 1 পি স্কয়ার প্লাস এনপি, যেটা হচ্ছে এখন আমরা কি করব, ভেদাঙ্কের সূত্র অর্থাৎ দ্বিতীয় শোধিত পরিঘাত ইকুয়াল টু দ্বিতীয় অশোধিত পরিঘাত মাইনাস প্রথম অশোধিত পরিঘাতের হোল স্কয়ার, অর্থাৎ এই মানগুলো আমরা বসালে পেয়ে যাচ্ছি কি আমাদের এনপি কিউ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভেদাঙ্ক। এবার আসা যাক সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক হচ্ছে আমাদের একই রকম ভাবে মিউ3 প্রাইম ইকুয়াল টু আমরা তৃতীয় অশোধিত পরিঘাত, সেখান থেকে আমরা পাবো হচ্ছে তৃতীয় শোধিত পরিঘাত বা চতুর্থ অশোধিত পরিঘাত, সেখান থেকে সূত্রের সাহায্যে আমরা কি পাবো, চতুর্থ শোধিত পরিঘাত নির্ণয় করতে পারবো। এখন আসা যায় দ্বিপদী বিন্যাসের কুমুলেন্ট উৎপাদকী ফাংশন বা কিউমুলেটিভ ফাংশন। যদি n ও p পরমাণু বিশিষ্ট x একটি দৈর্ঘ্য চলক হয়, তবে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক ফাংশনটা আমরা জানি কি হবে, probability function of x equal to ncx p to the power x q to the power n minus x, x equal to 0 থেকে up to n পর্যন্ত। সংজ্ঞা অনুসারে আমরা জানি দ্বিপদী বিন্যাসের পরিঘাত উৎপাদকী ফাংশনটা mxt equal to expectation of e to the power tx। তাহলে এক্সপেকটেশন অফ এক্স এর সূত্র আমরা এখানে লিখব, যা আমরা এর আগেও বারবার বলছি। সূত্রটা কি তোমরা জানো, সামেশন অফ এক্স প্রবাবিলিটি ফাংশন অফ এক্স, যেহেতু এখানে এক্সটা কি ই টু দি পাওয়ার টি এক্স, তাহলে সামেশন অফ ই টু দি পাওয়ার কি হচ্ছে এখানে ই টু দি পাওয়ার টি এক্স লিখলাম, প্রবাবিলিটি ফাংশন অফ এক্স। তাহলে সামেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স আছে, প্রবাবিলিটি ফাংশনটা আমরা লিখবো, অর্থাৎ আমাদের যে এই ফাংশনটা আমরা এখানে লিখলাম। তাহলে এর পরের লাইনটা লক্ষ্য করো, পরের লাইনটা কি আসছে, যে পরের লাইনটা আসছে সামেশন অফ এন সি এক্স, আর এই যে ই আর এ পি ওইটার পাওয়ার কি আছে এক্স আছে, আর এর একটা পাওয়ার আছে টি, তাহলে আমরা লিখতে পারি পি ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার কি এক্স, আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এখন একইভাবে আমরা কি পেয়ে যাচ্ছি, এটুকু সমান সমান আমরা পাচ্ছি কিউ প্লাস পি ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এন। তাহলে আমরা কুমুলেন্ট উৎপাদকী ফাংশনটা কি, কুমুলেন্ট উৎপাদকী ফাংশনটা হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশনের লগারিদম। তাহলে আমরা কুমুলেন্ট উৎপাদকী ফাংশনকে লিখতে পারি কে এক্স টি ইকুয়াল টু লগ অফ এম এক্স টি। এখন আমাদের লগ আছে mxt, অর্থাৎ আমরা এখানে কি লিখবো, আমাদের দ্বিপদী বিন্যাসের মোমেন্ট জেনারেটিং ফাংশন লিখবো এখানে, অর্থাৎ আমরা যে ফাংশনটা কি ছিল লগ তো আছে, আর ওই ফাংশনটা কিউ প্লাস পি ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এন। তাহলে আমরা এরপরে লাইনে এনটা আমাদের কোথায় চলে যাবে, লগারিদমের ক্ষেত্রে এনটা এখানে আগে চলে যাবে, এন লগ কিউ প্লাস পি ই টু দি পাওয়ার টি। একই রকম করে আমরা কি লিখতে পারবো, এন লগ আছে, আমরা জানি যে কিউ ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস পি, আমরা সেটা লিখলাম, লেখার পর আমরা এন লগ তারপর কি পাচ্ছি ওয়ান প্লাস পি, যদি আমরা কমন নিই তাহলে ই টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান পাচ্ছি। আর এই লাইনটাই আমরা দেখো কি করেছি, আমরা এখন কিছুই করিনি, জাস্ট এন লগ ওয়ান প্লাস পি ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান আছে। তাহলে আমরা এই যে ই টু দি পাওয়ার টি, তার এটা কি হচ্ছে, আমরা এই যে এই টার্মটাকে আমরা এই টার্মটা n সংখ্যক বার আছে, যেটা n সংখ্যক বার আছে, অর্থাৎ লগ অফ কি পাচ্ছি ওয়ান প্লাস এক্স,
এটা হচ্ছে log of 1 plus x এর সূত্র। তোমরা যা আগে পড়ে এসেছো, n আছে, আমরা সেই সূত্রে x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 এই সূত্রটা লিখলাম। এটা লিখার পর আমরা আবার পরবর্তী লাইনে এখানে কি করেছি, পরবর্তী লাইনে এটা n আছে, p আছে, এখানে দেখো এখানে আমরা e to the power t অর্থাৎ e to the power x যে সূত্রটা আমরা আগেও বলেছি, x plus x square by 2 factorial plus x cube by 3 factorial, অর্থাৎ প্রতিটি টার্মে আমরা e to the power t যেখানে আছে সেখানে আমরা এই ফর্মুলাটা লিখেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক এর পরবর্তী টার্মে আমরা কি করলাম, আমরা এখানে অর্থাৎ আমরা কমুল্যান্ট গুলো বের করব। প্রথম কমুল্যান্টটা কি হবে, μ1 প্রাইম টি এর সহগ অর্থাৎ এনপি। ঠিক একইভাবে দ্বিতীয় কমুল্যান্ট k2 equal to μ2 যেটা হচ্ছে t square by 2 factorial, আমরা সেই মানটা লিখলাম np minus np square। আবার কমন নিলাম, জাস্ট ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন আর কি। কমন নিয়ে আমরা কি পেয়েছি, np কি, অর্থাৎ আমরা ভেদাঙ্ক পেয়েছি। একই রকম করে আমরা তৃতীয় কমুল্যান্ট অর্থাৎ μ3 equal to t cube by 3 factorial ওইটার মান লিখলাম, অর্থাৎ এর সহগ লিখলাম। সহগ লিখে সিম্পলিফিকেশন করব, করে আমরা এই যে টার্মটা পেয়েছি। ঠিক একইভাবে আমরা k4 equal to কি পাচ্ছি, k4 equal to t cube by divided by 3 factorial সহগটা আমরা লিখলাম, লিখে আমরা কি করলাম, সিম্পলিফিকেশন করলাম, উৎপাদকে বিশ্লেষণ করব এখানে যে এই জায়গাটুকুতে। তারপরে আমরা কি পেলাম, μ4 পেয়ে গেছি, μ4 আমরা μ4 পেলাম। এখন আমরা কি করব, আমরা μ4 equal to জানি k4 plus 3k2 square, অর্থাৎ এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে যদি আমরা কি করি, বসাই, তাহলে আমরা কি পাবো, চতুর্থ শোধিত পরিঘাত বের করব। বের করার পর আমরা বিটা 1 এর সূত্রে μ3 স্কয়ার μ2 কিউব, অর্থাৎ আমরা বের করব হচ্ছে আমাদের বঙ্কিমতা। তাহলে আমরা μ3 স্কয়ারের যে মান সেটা, অর্থাৎ তৃতীয় শোধিত পরিঘাতের মানটা আমরা এখানে লিখলাম, এটা দিয়ে ভাগ করলাম কি দ্বিতীয় শোধিত পরিঘাতের মানকে, আমরা সিম্পলিফিকেশন করলাম, করে আমরা এই যেটা পেলাম। একইভাবে আমরা কি করব, বিটা 2 অর্থাৎ কার্টোসিস বা সূচলতা আমরা বের করব। সূচলতার সূত্রটা কি, সূচলতার সূত্রটা হচ্ছে μ4 অর্থাৎ চতুর্থ শোধিত পরিঘাতকে দ্বিতীয় শোধিত পরিঘাতের বর্গ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সূচলতা। আমরা যে বঙ্কিমতা এবং সূচলতা বের করলাম, কেন বের করলাম, আমরা বঙ্কিমতা এবং সূচলতার সাহায্যে আমরা জানতে পারি আমাদের যে বিন্যাসটা, অর্থাৎ এই দ্বিপদী বিন্যাসের আকার কেমন। অর্থাৎ দ্বিপদী বিন্যাসটাকে যখন আমরা কি করব, গ্রাফে বা রেখা, আমরা যখন ওইটাকে কি করব, কোন গ্রাফে আঁকবো, তখন আমাদের যে দ্বিপদী বিন্যাস রেখাটা কেমন হবে, সেটা কি হবে, ধনাত্মক বঙ্কিম, ঋণাত্মক বঙ্কিম, নাকি সুষম রেখা হবে। আর সূচলতাটা হচ্ছে আমরা পরিমিত বিন্যাস থেকে এর পিক পয়েন্ট, অর্থাৎ এর উঁচু যে এর পিক পয়েন্টটা কতটা সুচালু হবে সে, অথবা কতটা কম সুচালু হবে, সেই জিনিসটা আমরা কি করব, জানতে পারবো এই বঙ্কিমতা এবং সূচলতা থেকে। এবার আসা যাক মন্তব্যতে যখন পি এর মানটা কি হবে, হাফ অপেক্ষা ছোট হবে, তখন কি হয়, দ্বিপদী বিন্যাসটা ধনাত্মক বঙ্কিম হয়। যখন পি কি হবে, হাফ হতে বড় হবে, তখন দ্বিপদী বিন্যাস ঋণাত্মক বঙ্কিম হয়। আর যখন পি ইকুয়াল হাফ হবে, অর্থাৎ পি ইকুয়াল কিউ হবে, তখন আমরা বুঝবো যে এই দ্বিপদী বিন্যাসটা হচ্ছে একটা সুষম বিন্যাস। আবার যখন পি কিউ কি হবে, লেস দেন 1/6, তখন কি হবে, তখন দ্বিপদী বিন্যাসটা হবে অতি সুচালু, অর্থাৎ পি কিউ গ্রেটার দেন যদি 1/6 হয়, তখন দ্বিপদী বিন্যাসটা হবে অনতি সুচালু। এবং যখন পি কিউ ইকুয়াল টু 1/6, তখন দ্বিপদী বিন্যাসটি একটি মধ্যম সুচালু বিন্যাস হবে। এবার আসা যাক দ্বিপদী বিন্যাসের নির্দেশক ফাংশন সম্পর্কে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, আমরা হচ্ছে যদি n ও p পরমাণু বিশিষ্ট x একটা দৈব চলক হয়, তাহলে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হবে নিম্নরূপ, অর্থাৎ probability function of x equal to হবে n c x p to the power x q to the power n minus x।
x equal to 0 1 up to n পর্যন্ত। সংজ্ঞা অনুসারে নির্দেশক ফাংশনের সংজ্ঞা অনুসারে আমরা কি পাই, সাই এক্স হচ্ছে টি ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ই আই টি এক্স equal to summation of e to the power I t x into p to the power x। তাহলে আমরা e to the power summation of e to the power I t x আর হচ্ছে আমাদের probability ফাংশনটা আমরা লিখব। probability ফাংশনটা আমরা কি জানি, ncx p to the power x q to the power n minus x, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, অর্থাৎ বিন্যাসটি আমরা ফাংশনাল ফর্মটা লিখলাম। এরপর আমরা কি ncx আমাদের আছে, আর ওই যে p আর এই যে ই আই টি এই দুটোকে একসাথে করে দুটো হোল টু দি পাওয়ার কি পাচ্ছি আমরা, x পাচ্ছি, q টু দি পাওয়ার n মাইনাস x। তাহলে আমরা একই সূত্র যে আমরা বারবার বলছি q প্লাস p e টু দি পাওয়ার i t হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা পাচ্ছি দ্বিপদী বিন্যাসের নির্দেশক ফাংশনটা হচ্ছে q প্লাস p e টু দি পাওয়ার i t হোল টু দি পাওয়ার n। এবার আসা যাক আমাদের পরবর্তী লাইনে। এখানে আমরা কি করলাম, এখানে আমরা একই কাজ করব। আমরা যেমন হচ্ছে আগে কি করেছি, কমুলেন্ট থেকে আমরা বিভিন্ন বের করেছি, পরিঘাত বের করেছি, এখানেও সেই একই কাজ আমরা করেছি। অর্থাৎ আমরা এখানে q প্লাস p e to the power I t whole to the power n আছে। আমরা এই যে q এর পরিবর্তে আমরা কি করেছি, আমরা q equal to আমরা জানি 1 minus p, তাহলে এটা 1 minus p লিখলাম। লেখার পর আমরা কি করলাম, এখানে এসে আমরা আমাদের 1 ঠিক আছে, আর এই যে দুইটা p থেকে আমি কি করলাম, একটা p কমন নিলাম, কমন নেওয়ার পর কি থাকছে e to the power I t minus 1 whole to the power কি হবে, n হবে। একইভাবে আমরা কি করব, এখন 1 তো আমাদের আছে, তারপর হচ্ছে এই যে টার্মটা, এই টার্মটাকে অর্থাৎ আমরা কি লিখলাম, একইভাবে এখানে আমরা এই টার্মটা n সংখ্যক বার যেহেতু আছে, আমরা সেটাকে n সংখ্যক বার পর্যন্ত লিখলাম। লেখার পর আমরা কি করলাম, আমরা ওই জি টু দি পাওয়ার i t অর্থাৎ e টু দি পাওয়ার x এর সূত্র বসিয়ে দেব প্রতিটা টার্মে, ওই জি টু দি পাওয়ার i t, এখানে x কি i t, তাহলে সূত্রটা বসিয়ে দিলাম। এটা আমরা আগের প্রশ্নে বিস্তারিত আলোচনা করেছি, তাই আমি এখানে বিস্তারিত আলোচনা করলাম না। কিভাবে আমরা সিম্পলিফিকেশন করলাম, করার পর আমরা কি পাচ্ছি, m1 প্রাইম ইকুয়াল টু আমরা পাচ্ছি it বাই 1 ফ্যাক্টোরিয়াল এর কি it এর সহগ, অর্থাৎ আমরা np যেটা হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের গড় পাচ্ছি। তারপর আমরা পাচ্ছি হচ্ছে mu2 prime equal to it whole square divided by 2 factorial এর সহগ, অর্থাৎ n into n minus 1 p square plus np। তাহলে আমরা সেখান থেকে কি পাচ্ছি, সেখান থেকে আমরা পাবো হচ্ছে দ্বিতীয় অশোধিত পরিঘাত। আর আমরা জানি যে ভেদাঙ্কটা হচ্ছে আমাদের দ্বিতীয় শোধিত পরিঘাত, সেহেতু আমরা দ্বিতীয় শোধিত পরিঘাত ইকুয়াল টু কি mu2 prime minus mu1 prime whole square। তো আমরা এখানে কি করলাম, সূত্র যে মান বসালাম, mu2 প্রাইম এর মান অর্থাৎ দ্বিতীয় অশোধিত পরিঘাত যেটা আমরা নির্ণয় করেছি সেটা বসালাম। বসানোর পর আবার আমরা কি আমাদের যে গড় mu1 প্রাইম স্কয়ার, এটা বসানোর পর আমরা npq পাচ্ছি, যেটা হচ্ছে কি দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক। এবার আসা যাক দ্বিপদী বিন্যাসের সম্ভাবনার পৌনঃপুনিক বা রিকারেন্স ফর্মুলা অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমরা জানি কি প্রবাবিলিটি ফাংশন অফ এক্স, অর্থাৎ যদি n এবং p প্যারামিটার বিশিষ্ট একটা দৈর্ঘ্য চলক x কি হয়, দ্বিপদী বিন্যাস x যদি এমন একটা বিচ্ছিন্ন চলক হয় যার প্যারামিটার দুটো অর্থাৎ n এবং p, তাহলে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটা কি হবে, অপেক্ষকটা হবে প্রবাবিলিটি ফাংশন অফ x ইকুয়াল টু ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, x equal to 0 up to n পর্যন্ত। তাহলে আমরা কি করব, এর পরের টার্মটা নিব, অর্থাৎ probability function of x plus 1 equal to কত পাচ্ছি আমরা, একই যেখানে x টা কি হয়ে গেছে x plus 1, অর্থাৎ আমরা পরবর্তী
পরবর্তী মানটা নিলাম nc x plus 1 probability function of x plus 1 q to the power n minus x minus 1। তাহলে এখানে আমরা কি করব, probability function of x plus 1 এটাকে ভাগ করব হচ্ছে probability function of x দ্বারা। তাহলে আমরা এখানে কি লিখলাম, এখানে ফাংশনাল ফর্মটা লিখলাম। লেখার পর আমরা কি করলাম, ওই সূত্রটা লিখব, অর্থাৎ আমাদের কম্বিনেশনের সূত্রটা n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল যেখানে x কি x plus 1, তাহলে কি হবে x plus 1 ফ্যাক্টোরিয়াল n minus x minus 1 ফ্যাক্টোরিয়াল, এখানে p to the power কি x plus 1 q to the power n minus x minus 1 ঠিকই অপরিবর্তিত থাকবে। আর নিচে কি আছে, নিচেও আমরা সূত্রটা লিখব, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি x ফ্যাক্টোরিয়াল ইনটু n minus x হোল ফ্যাক্টোরিয়াল p to the power x q to the power n minus x। তারপর আমরা এটাকে কি করলাম, সিম্পলিফিকেশন করলাম, সিম্পলিফিকেশন করে probability function of x plus 1 equal to কি পাবো আমরা n minus x divided by x plus 1 into p by divided by q probability function of x, যা কি দ্বিপদী বিন্যাসের পৌনঃপুনিক বা রিকারেন্স ফর্মুলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক দ্বিপদী বিন্যাসের যোগ বোধক ধর্ম সম্পর্কে। যদি x1 x2 up to xk পরামিতি কি n1 n2 nk ও p বিশিষ্ট, অর্থাৎ x1 x2 xk কি হবে, তার প্যারামিটার হবে n1 n2 up to nk ও p বিশিষ্ট k সংখ্যক স্বাধীন দ্বিপদী কি হয়, স্বাধীন দ্বিপদী চলক হয়, তবে y equal to কি x1 plus x2 plus up to xk কি হবে পরামিতি n1 plus n2 plus n2 up to nk ও p বিশিষ্ট একটি দ্বিপদী চলক হবে। আমাদের এটার প্রমাণে আমরা কি বলবো, আমরা বলবো মনে করি যে x1 x2 xk কি, এটা হচ্ছে প্যারামিটার n1 n2 nk ও p বিশিষ্ট k সংখ্যক স্বাধীন দ্বিপদী চলক। তাহলে এই যে স্বাধীন দ্বিপদী চলক, এরা যদি পরস্পর স্বাধীন দ্বিপদী চলক হয়, তাহলে এদের যোগফলটা ও কি হবে, এদের যোগফলটা কি হবে, সেটাই হচ্ছে আমাদের যোগবোধক ধর্ম। তাহলে আমরা দেখি এদের যোগফল, অর্থাৎ y equal to x1 plus x2 up to xk এর পরিঘাত উৎপাদকী ফাংশন হবে myt equal to expectation of ety। এখন এই যে yটা y সমান আমরা কি ধরে নিয়েছি x1 plus x2 plus up to xk, আমরা সেই মানটা এখানে লিখলাম, লেখার পর আমরা t কি করলাম, প্রতিটা টার্মের সাথে গুণ করে দিলাম, দেওয়ার পর আমরা পাচ্ছি কি এক্সপেকটেশন etx1 etx2 up to etxk। আবার এই এক্সপেকটেশন সবগুলোকে আমরা কি করলাম, যেহেতু এটা গুণন অবস্থায় আছে, আমরা আলাদা আলাদা করে লিখলাম, লেখার পর আমরা এক্সপেকটেশন অফ etx1, অর্থাৎ আমরা জানি etx1 equal to q plus কি pet, তাই না, আর n1 আবার q plus pet n2, অর্থাৎ আমরা এটা হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের কি, দ্বিপদী বিন্যাসের মোমেন্ট জেনারেটিং ফাংশন, সেটা আমরা লিখলাম। লেখার পর আমরা কি পাচ্ছি myt equal to q plus p e to the power t, তারপরে এই টার্মগুলো কি হবে, এই পাওয়ারগুলো এখন গুণ অবস্থায় আছে যেহেতু যোগ হয়ে যাবে n1 plus n2 plus up to nk, কিন্তু ইহা অর্থাৎ n1 plus n2 up to nk p ও nk ও p কি পরামিতি বিশিষ্ট দ্বিপদী বিন্যাসের পরিঘাত উৎপাদকী ফাংশন। সুতরাং y equal to summation of xi পরামিতি n1 n2 n1 plus n2 plus up to nk ও p বিশিষ্ট একটি দ্বিপদী চলক হবে। এটাই হচ্ছে দ্বিপদী বিন্যাসের যোগবোধক ধর্ম। এবার আসা যাক দ্বিপদী বিন্যাসের প্রচুরক সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রচুরক কি? প্রচুরক আমরা জানি যেখানে কি তথ্য সারিতে কি আছে, সর্বাধিক সংখ্যক আছে তথ্যমানগুলো, অর্থাৎ প্রাচুর্য যেখানে আছে, দ্বিপদী চলক x এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি সম্ভাবনাটাও কি হতে থাকে, বাড়তে থাকে।
তাহলে x এর মান কি হবে? x এর মান যখন r হবে তখন দ্বিপদী বিন্যাসের সম্ভাবনাটা হচ্ছে সবচেয়ে বেশি হবে। এই যে দ্বিপদী বিন্যাসের মানটা r এ গিয়ে সবচেয়ে বেশি হয়, তখন বিন্যাস এই ক্ষেত্রে আমরা কি করব, এরপরে আবার কি করবে, সেই মানটা ধীরে ধীরে কমতে থাকবে। কিন্তু এই যে r, সেটা কি হবে দ্বিপদী বিন্যাসের, সেই জায়গাটাই হবে দ্বিপদী বিন্যাসের প্রচুরক। এখন আমরা সেই প্রচুরকটা কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখব। শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে লক্ষ্য করো আমি কি লিখেছি। মনে করি x একটা n ও p পরমাণু বিশিষ্ট দ্বিপদী চলক, ধরি r দ্বিপদী বিন্যাসের প্রচুরক। তাহলে x = r বিন্দুতে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা, দ্বিপদী বিন্যাসের কি হবে, সম্ভাবনা সবচাইতে বেশি হবে। এবং নিম্নের যে অসমতাটি পাওয়া যাবে সেটা কি হবে, সেটা হবে প্রবাবিলিটি, অর্থাৎ x = r - 1, অর্থাৎ আগের যে তথ্যটা, আগের টার্মটা থেকে বড় হবে প্রবাবিলিটি অফ x = r, অর্থাৎ r তম মান। তারপর আবার কি হয়ে যাবে, এই r থেকে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে r+1তম মান। আমরা জানি যে কি হচ্ছে, r-তম মানে যখন কি হবে, r-তম মানে যাবে তখন চলকটা কি হবে, সর্বোচ্চ মানে পৌঁছে যাবে। তাহলে rটা কি হচ্ছে, সর্বোচ্চ মান। একইভাবে তাহলে আমরা কি করব, আমি এখানে যে এটা ফর্মুলা লিখলাম, প্রবাবিলিটি অফ x, যেহেতু এখানে কি r-1, তাহলে NC(r-1) প্রবাবিলিটি p⁻x p⁻r-1 q⁻n-r+1, অর্থাৎ q⁻n-x। এটা এখানে x যেহেতু কি r-1, সেহেতু q⁻n-r+1 হয়েছে। এবার কি greater than or less than or equal কি হবে, NCR p⁻r q⁻n-r। এটা আবার বড় হবে এই টার্মটা, অর্থাৎ r-তম এই টার্মটা বড় হয়ে যাবে তার পরবর্তী টার্ম অপেক্ষা, অর্থাৎ NCR+1 p⁻r+1 q⁻n-r-1। এখন আমরা কি করব, এখন আমরা ওই যে দ্বিপদী বিন্যাসের যে সূত্র, কম্বিনেশনের সূত্র NCR-1, এই সূত্রটা আমরা এখানে লিখলাম। এই টাইমে সেম কাজ করেছি, আমরা সূত্রটা লিখেছি, এখানেও আমরা তাই করেছি। তার পরবর্তীতে আমরা কি করলাম, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই টার্মগুলো লিখলাম, লেখার পর আমরা কি করলাম, আমাদের পরবর্তীতে আমরা সিম্পলিফিকেশন করব। কিভাবে করব, n ফ্যাক্টোরিয়াল আমাদের আছে r-1 ফ্যাক্টোরিয়াল, তারপর n-r+1 ফ্যাক্টোরিয়াল, p⁻r-1 q⁻n-r+1, এটা একই রকম রয়ে গেল। তারপর এটা আমরা দুটো টার্ম করে কি করব, আলাদা আলাদা করে ওই যে মাঝখানে, অর্থাৎ r যেখানে তথ্য শেষ, সেটাকে আলাদা আলাদা করে আমরা কি কনসিডার করব। এটা থেকে আমরা জানি যে বড় কি n factorial r factorial into n-r factorial p⁻r q⁻r কি n-r। তাহলে এই টার্মটা কি আমাদের বড়, তাহলে r ডিভাইডেড বাই আমরা কি পাচ্ছি, n-r+1 q/p, এটা কি হবে, ছোট হয়ে যাবে 1 অপেক্ষা। একই রকমে r3, অর্থাৎ আমরা কি করলাম, আর এই r3 ইকুয়াল টু আমরা কি লিখতে, np, এটা অর্থাৎ গুণ হয়ে যাবে, গুণ অবস্থায় ওপাশে চলে যাবে, তাহলে np মাইনাস কি rp প্লাস p। তাহলে দেখা যাচ্ছে যে কি rq প্লাস p, অর্থাৎ এই টার্মটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, জাস্ট ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন। নিয়ে আসার পর কি পাচ্ছি, এই পাশে আমরা কি পাচ্ছি, এই পাশে n+1, অর্থাৎ p যদি কমন নেই তাহলে n+1 ইনটু p। তাহলে দেখা যাচ্ছে আমাদের r থেকে কি হচ্ছে, n+1 p-টা, এটা এটুকু বড় হয়ে যাচ্ছে, তাহলে n+1 p-1 গ্রেটার দেন অর লেস দেন অর ইকুয়াল কি r, এটা থেকে r-টা থেকে বড় হবে কি, বড় বা সমান হবে n+1 ইনটু p।
সেম একই ভাবে আমরা এই জায়গায়ও সেম সিম্পলিফিকেশনটা করেছি। জাস্ট আমরা তখন কি করেছি, এই দুটো টার্ম, এই যে এই দুটো টার্মকে কনসিডার করেছি। কনসিডার করে আমরা কি করে সিম্পলিফিকেশন করে আমরা দেখতে পাই যে যদি n+1p একটা কি হয়, পূর্ণ সংখ্যা হয়, তবে দ্বিপদী বিন্যাসের প্রচুরক হবে দুটি। সবসময় মনে রাখতে হবে আমাদের এটা যদি অর্থাৎ n+1 * p যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা পাবো হচ্ছে দ্বিপদী বিন্যাসের দুইটা প্রচুরক। সেই হবে দুটি, অর্থাৎ r = n+1 * p এবং r = n+1 * p-1। আবার যদি n+1 * p একটি ভগ্নাংশ হয়, দ্বিপদী বিন্যাসের প্রচুরক হবে একটি, যা হবে r = n+1 * p, অর্থাৎ ভগ্নাংশটির পূর্ণ অংশের সমান হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক দ্বিপদী বিন্যাসের কয়েকটা উদাহরণ সম্পর্কে। দ্বিপদী বিন্যাসের আমরা কতগুলো ম্যাথমেটিক্যাল উদাহরণ দেখব। প্রথমে দেখা যাচ্ছে যে আমরা দেখি, সেটা হচ্ছে একটি ছক্কা 8 বার নিক্ষেপে 5 অথবা 6কে সফলতা ধরা হলো, অর্থাৎ একটা ছক্কাকে কবার নিক্ষেপ করা হলো, 8 বার। তাহলে n = 8। কোয়েশ্চেনটা লক্ষ্য করো, n = 8 নিক্ষেপ করে 5 অথবা 6কে সফলতা ধরা হলো, অর্থাৎ আমাদের যে সফলতাটা কি, আমরা কি চাচ্ছি, 5 অথবা 6। সফলতা এর সংখ্যার গড় তাহলে কি হবে, ধরা হলে সফলতার সংখ্যার গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। দেখা যায় একটা ছক্কা নিক্ষেপে 5 পাওয়ার সম্ভাবনা কত? আমরা জানি একটা ছক্কায় কি টোটাল দল কয়টা আছে, 6টা। তাহলে 5 পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6 এবং 6 পাওয়ার সম্ভাবনাও হচ্ছে কি 1/6। যেহেতু এই ছক্কাটা কি হবে, নিরপেক্ষ হবে, সেহেতু প্রবাবিলিটি কি একই থাকবে। তাহলে সফলতার সম্ভাবনা, অর্থাৎ সফলতার probability of success কি হবে, সাকসেস হবে 1/6 plus 1/6 or equal to 1/3। এবং বিফলতার সম্ভাবনা, তাহলে আমরা জানি টোটাল probability কত, 1, বিফলতার সম্ভাবনাটা তাহলে কি হবে 1 - p, অর্থাৎ এটা হচ্ছে বিফলতার সম্ভাবনা। এখন ছক্কাটাকে আমরা কবার মেরেছি, 8 বার মেরেছি, তাহলে আমাদের এনটা কত, এনটা হচ্ছে আমাদের 8। এখন 8 হলে আমরা x এর গড় আমরা জানি যে np, অর্থাৎ 8 * p টা কি পেয়েছি আমরা, probability of success 1/3। তাহলে আমরা কি করলাম, সিম্পলিফিকেশন করে 8/3 পেলাম। তাহলে x এর কি পাচ্ছি, পরিমিত ব্যবধানটাকে আমরা কি পাবো, পরিমিত ব্যবধানটা হচ্ছে √npq, অর্থাৎ npqটা কি, npqটা হচ্ছে ভেরিয়েন্স। আর আমরা জানি যে ভেরিয়েন্সের ধনাত্মক পজিটিভ স্কয়ার রুট অফ ভেরিয়েন্স ইজ দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা n এর মান বসালাম, p এর মান বসালাম, q এর মান বসালাম, তাহলে আমরা 4/3 পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের একটা গাণিতিক সমস্যা। এরকম বেশ কিছু গাণিতিক সমস্যা আমি স্লাইডে উল্লেখ করেছি। যে আমাদের সময় প্রায় শেষ নির্ধারিত, তাই আমি সংক্ষিপ্ত আকারে একটু বলে নিব। একটি নিরপেক্ষ মুদ্রা 10 বার নিক্ষেপ করা হলে নিম্নের সম্ভাবনাগুলো নির্ণয় করো, অর্থাৎ 5টা মাথা। আমরা কি করেছি, মুদ্রাটাকে 10 বার নিক্ষেপ করেছি, তাহলে 5টা মাথা অথবা 5টা লেজ, কমপক্ষে 5টি মাথা, সর্বোচ্চ 5টি মাথা পাওয়ার সম্ভাবনা। মুদ্রাটিকে আমরা কয়বার নিক্ষেপ করেছি, 10 বার। তাহলে আমাদের n কত হচ্ছে, অর্থাৎ আমাদের ট্রায়াল সংখ্যা কয়টা, n 10। আর যেহেতু মুদ্রাটা কি নিরপেক্ষ, তাহলে probability of success আর probability of failure is equal, অর্থাৎ হাফ হাফ করে। তাহলে আমরা যদি মাথা পাওয়ার সংখ্যাকে x ধরি, অর্থাৎ আমাদের সফলতাটাকে x করে, তাহলে x দ্বিপদী বিন্যাস অনুসরণ করে। এখন 5টি মাথা ও 5টি লেজ পাওয়ার সম্ভাবনা কত, তাহলে probability of x = 5। আমরা 5টি কি মাথা অথবা 5টি লেজ পাওয়ার সম্ভাবনা বের করব, তাহলে 10c5, অর্থাৎ 10টা, যেহেতু আমাদের টোটাল n কি 10, তাহলে 10c5, x এর মান 5। তাহলে এটা হচ্ছে কি probability of success p⁵, q⁻n কি x, অর্থাৎ 10 - 5। জাস্ট আমরা ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন। এখানে আমরা কি লিখেছি, আমাদের দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে কমপক্ষে 5টি মাথা, কমপক্ষে 5টা মাথা।
অর্থাৎ তাহলে কি হচ্ছে, মাথাটা পাবো হচ্ছে 5 বা তার থেকে বেশি। তাহলে 5 থেকে বেশি কি আছে, 5 আছে, 5 বা তার থেকে বেশি আমরা 5 নিব, 6 নিব, 7, 8, 9, 10 আমরা এই টার্মগুলো নিব। জাস্ট আমরা কি করব, এই যে সূত্রে আমরা আমাদের দ্বিপদী বিন্যাসের সূত্রে আমরা এই টার্মগুলো লিখে নিব, অর্থাৎ 10c 5 half to the power 5 আবার অর্থাৎ p to the power 5 q to the power n minus x অর্থাৎ 10 minus 5। আবার একইভাবে 6 এর ক্ষেত্রেও সেম 6 লিখবো, 7 এর ক্ষেত্রে টার্মগুলো 7, 8 এর ক্ষেত্রে 8, জাস্ট একই কথা লিখে আমরা সিম্পলিফিকেশন করলে আমরা পেয়ে যাচ্ছি যে 5 অথবা তার বেশি সংখ্যক, অর্থাৎ কমপক্ষে 5টা মাথা পাওয়ার সম্ভাবনা। আবার সর্বোচ্চ 5টি মাথা, সর্বোচ্চ 5টি মাথা। এখন সর্বোচ্চ 5টি মাথা যদি আমরা করি তাহলে আমরা কি পাই, মাথা নাও থাকতে পারে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, এবং সর্বোচ্চ 5 যেহেতু তাহলে 5টাও থাকতে পারে। এই 6টা টার্ম একই আগেরটার মতোই আমরা কি করব, একইভাবে মান বসাবো, মান বসিয়ে আমরা সিম্পলিফিকেশন করলে আমরা পেয়ে যাচ্ছি সর্বোচ্চ 5টা মাথা পাওয়ার সম্ভাবনা। এবার আসা যাক, একটি মুদ্রা 12 বার নিক্ষেপে সম্বলিত 256 সেটের মধ্যে কতটি সেটে 8টি মাথা আশা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিপদী বিন্যাসের গাণিতিক যে সমস্যাগুলো সেগুলো প্রায় একই রকম, তোমরা বই থেকে বারবার প্র্যাকটিস করবে, আশা করছি তোমাদের সহজ লাগবে। তবু আমি সংক্ষিপ্ত আকারে যতটা বলা যায়, একটা মুদ্রা 12 বার নিক্ষেপ সম্বলিত 256 সেটের মধ্যে কতটি সেটে 8টি মাথা আশা করা যেতে পারে। দেখো মুদ্রাটা হচ্ছে নিরপেক্ষ, তাহলে মুদ্রাটা 12 বার করে মোট আমরা কতবার নিক্ষেপ করেছি, 256 বার। তাহলে ক্যাপিটাল এন কত হবে, 256 নিক্ষেপ করা হয়েছে। এখন বলেছে যে একটি মুদ্রা 12 বার নিক্ষেপ, 12 বার, অর্থাৎ এখানে আমার এন কত, এন হচ্ছে 12, 8টি মাথা, অর্থাৎ 8টি মাথা আশা করা যায়। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 8। প্রবাবিলিটি যেহেতু নিরপেক্ষ মুদ্রা, প্রবাবিলিটি অফ সাকসেস হাফ, প্রবাবিলিটি অফ ফেলিওর হাফ। মাথা পাওয়ার সংখ্যা x হলে তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 8টা মাথা পাওয়ার সম্ভাবনা, ফর্মুলাটা যেহেতু আমাদের কি 12টা হচ্ছে ট্রায়াল, তাহলে 12c8 অর্থাৎ ncx, তারপরে p টু দি পাওয়ার 8 অর্থাৎ p এর মান যেহেতু হাফ, আমরা হাফ দিয়ে হাফ টু দি পাওয়ার 8। আবার q এর সম্ভাবনা হাফ, n মাইনাস x যেহেতু n 12 আর মাইনাস x, x এর মান 8 বসিয়ে সিম্পলিফিকেশন করলে আমরা পেয়ে যাব 4টি মাথা সম্বলিত সেটের সংখ্যা, অর্থাৎ np। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা n এবং p এর মান পেয়েছি, সেই মানটা বসিয়ে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 4টি মাথা আশা করা যেতে পারে। কতটি সেটে 4টি মাথা আশা করা যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই উদাহরণটা হচ্ছে আমি আগে এরকম করিয়েছি, যে এর আগেরটা সেটার অনুরূপ। তারপর আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানেও দেয়া আছে যে একটি কারখানায় শ্রমিকের কোনো একটি নির্দিষ্ট রোগে আক্রান্ত হবার সম্ভাবনা 20%, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে কি শ্রমিকদের কোনো একটি নির্দিষ্ট রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে 20%। দৈবভাবে 6 জন শ্রমিকের মধ্যে দৈবভাবে নেওয়া 6 জন শ্রমিকের মধ্যে 4 জন বা তার বেশি শ্রমিক উক্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে কি চাচ্ছে, এখানে বলা হয়েছে যে কোনো একটি নির্দিষ্ট রোগে আক্রান্ত হবার ঘটনাকে আমরা কি ধরবো, এক্স ধরবো, তার সম্ভাবনা পি হলে আমরা কি করছি, আক্রান্ত হওয়ার সম্ভাবনা 20%, তাহলে x এর মধ্যে 20% আমরা, তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস কি হবে 20 ডিভাইডেড বাই 100, তাহলে আমরা 0.2 পাচ্ছি। আবার কিউ, তাহলে কিউ 1 মাইনাস পি, তাহলে 0.8। তাহলে এখানে আমার প্রশ্নটা কি, আমার প্রশ্নটা হচ্ছে আমরা যদি 6 জন শ্রমিক নিই, তার মধ্যে 4 জনের উক্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, তাহলে এই 6টা হচ্ছে আমার কি n, আর 4টা হচ্ছে আমার x। তাহলে আমি সূত্রটা, ফর্মুলাটা লিখবো যে এটা কি হবে, যে এই 4 জনের মধ্যে,
6 জন শ্রমিকের মধ্যে 4 জন বা তার বেশি শ্রমিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? যেহেতু আমার টোটাল শ্রমিক হচ্ছে 6 জন নিব আমি, সেখান থেকে 4 বা তার বেশি আক্রান্ত, তাহলে 4 এবং তার বেশি কত আছে? 5 এবং 6 আছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। তাহলে এইটাই, এটা আমি লিখেছি। লেখার পর আমরা কি করেছি, জাস্ট 6C4 পয়েন্ট অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেস অর্থাৎ P⁴, তারপর Q⁴ 0.8, 6 - 4 একইভাবে আগে যেভাবে আমরা সিম্পলিফিকেশন করেছি বসিয়ে সিম্পলিফিকেশন করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এবার আসা যাক হচ্ছে পরবর্তী প্রবলেমে 5টি চেষ্টা সম্বলিত একটি দ্বিপদী বিন্যাসের একটি সফলতা পাওয়ার সম্ভাবনা হচ্ছে এত, 2টি সফলতা পাওয়ার সম্ভাবনা হচ্ছে এই এত দেয়া আছে, পরামান পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে 5টা চেষ্টা, তাহলে আমার ট্রায়াল কয়টা পাচ্ছি আমি? হচ্ছে 5টা পাচ্ছি। একটি দ্বিপদীর সফলতা পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত? প্রবাবিলিটি অফ সাকসেস বলছে 0.4096। একটি সফলতা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.4096। 2টা সফলতা পাওয়ার সম্ভাবনা এত হলে পি এর মান নির্ণয় করো। এখানে দেয়া হয়েছে একটা সফলতা পাওয়ার সম্ভাবনা আর এটা হচ্ছে 2টা সফলতা পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা কি করব? পি এর মান নির্ণয় করার জন্য আমরা কি করব? এই দুটোকে ভাগ করব। ভাগ করার পর সিম্পলিফিকেশন করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি হচ্ছে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের ক্লাসে। আর 2টা এক্সাম্পল আছে, সেই 2টা এক্সাম্পল আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি তোমাদের সাথে। একটি দ্বৈবচলক x যার গড় কি 2.5 এবং ভেদাঙ্ক হচ্ছে 1.44 ভেদাঙ্ক বিশিষ্ট দ্বিপদী বিন্যাস অনুসরণ করে, তাহলে probability of x greater than or equal 5 এবং probability of 1 greater than x less than 4 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেয়া আছে গড় কত? 2.4 অর্থাৎ NP 2.4, NPQ দেয়া আছে 1.44 দেয়া আছে, তাহলে NP যেহেতু 2.4 আমরা NP টা এখানে লিখবো, আর এখানে কি হচ্ছে Q টা তো থাকবে আর 1.44, তাহলে Q equal to 1.44 divided by 2.4 আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে Q অর্থাৎ 0.6, তাহলে PQ 1 minus Q আমরা সেখান থেকে কি পেয়ে যাচ্ছি? P এর মান পেয়ে যাচ্ছি। এবার আমরা কি পেয়েছি? আমরা সবগুলো মান পেয়েছি। আমরা এখানে শুধু আমরা কি করব? NP এর মান বসাবো। বসানোর পর আমরা n এর মান আমরা জানি না, আমরা n এর মানটা বের করব, সেজন্য আমরা p এর মানটা বের করেছি। p এর মানটা আর q এর মানটা আমরা কি করেছি? q এর মানটাও আমরা জানি, তাহলে আমরা এখানে মান বসিয়ে কি করব? মান বসানোর পর আমরা পেয়ে যাচ্ছি n সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছে? আমাদের প্রশ্নে চেয়েছে যে x 5 এর সমান অথবা 5 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা। যেহেতু আমার nটা কত? 6, তাহলে x 5 থেকে যদি 5 এর সমান বা বড় হয় তাহলে কয়টা টার্ম আসবে? 5 হতে পারে অথবা 6 হতে পারে। তাহলে probability of কি হতে পারে? x equal to কি 5 plus probability of x equal to 6, এই তো। তাহলে 6C5.4 আমাদের p অর্থাৎ p to the power x, x যেহেতু কি 5 আবার 0.6 এটা q to the power n minus x, n হচ্ছে 6 minus x হচ্ছে 5। একইভাবে আমরা লিখেছি probability of x equal to 6 পাওয়ারটির সম্ভাবনা, সেই ফর্মুলাটা অর্থাৎ 6C6 তারপরে হচ্ছে p to the power অর্থাৎ 0.4 to the power 6 আবার q 0.6 to the power 6 minus 6 আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের প্রথম প্রবলেমটার সমাধান, অর্থাৎ probability of x greater than or equal 5 হওয়ার সম্ভাবনা। একইভাবে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে probability of x কি হবে? 1 থেকে বড় হবে, 4 থেকে ছোট হবে। তাহলে 1 থেকে বড় কত হতে পারে? 2, আবার 4 থেকে ছোট হলে 2 এবং 3 হবে। একইভাবে আমরা সেটা লিখলাম, লেখার পর আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার পরবর্তী আমাদের শেষ সমাধানটা, কোন দ্রব্যের একটা লটে শতকরা 1 ভাগ দ্রব্য ত্রুটিযুক্ত, অর্থাৎ একটা লটে
লটে কি হয়েছে 100টার মধ্যে একটা দ্রব্য হচ্ছে ত্রুটিযুক্ত। এই ত্রুটিযুক্ত দ্রব্যটা তাহলে কয়টা? 100টার মধ্যে একটা। উক্ত লট হতে একটি নমুনা চয়ন করলে কমপক্ষে একটা দ্রব্য ত্রুটিযুক্ত পাওয়ার সম্ভাবনা কমপক্ষে কি 0.95 হলে নমুনার অন্তর্ভুক্ত দ্রব্যের সংখ্যা, অর্থাৎ নমুনার মধ্যে আমরা যে নমুনাটা নিলাম সেই নমুনার মধ্যে কতটা দ্রব্য কি হবে? ত্রুটিযুক্ত হবে। উত্তরটা হচ্ছে ত্রুটিযুক্ত দ্রব্য পাওয়ার সম্ভাবনা ঘটনা কি x, এবং ত্রুটি মুক্ত হওয়ার এবং যুক্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে x, আর হচ্ছে এর ত্রুটিযুক্ত ঘটনাটা যদি x হয় এবং এর সম্ভাবনাটা যদি p হয়, তাহলে আমরা p = 1/100 আমরা পেয়ে যাচ্ছি কি probability of success, অর্থাৎ ত্রুটিযুক্ত হওয়ার সম্ভাবনা। তাহলে ত্রুটি মুক্ত হওয়ার সম্ভাবনা কত হবে? 1 - p, q = 1 - p। আমরা p এর মান বসাবো, অর্থাৎ p এর মানটা আমরা 1 থেকে মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের যে কন্ডিশন, আমাদের সেই কন্ডিশন কি? আমাদের কন্ডিশনটা হচ্ছে উক্ত লট হতে একটি নমুনা চয়ন করলে কমপক্ষে একটা দ্রব্য কি হবে? ত্রুটিযুক্ত পাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা আমাদের নির্ধারিত কন্ডিশনটা লিখলাম, লেখার পর আমরা কি করলাম? সিম্পলিফিকেশন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। আর তোমরা ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।